আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট্রি হাব এনইউ চ্যানেলে। অনার্স প্রথম বর্ষ মেজর রসায়ন বিভাগের জন্য অজৈব রসায়ন যেই কোর্সটি তোমাদের রয়েছে মেজর কোর্স, এই কোর্সের ক্লাস আমরা বিগত বছর দিয়েছিলাম কিছু ক্লাস, অর্থাৎ বিগত ক্লাসগুলোতে আমরা অধ্যায় 3 পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে আমরা অধ্যায় 4-এর কয়েকটি প্রশ্ন সলভ করার চেষ্টা করব, যেখানে আমরা দেখব যে আসলে তোমাদের যে অধ্যায় 4 রয়েছে সেই অধ্যায় 4-এর বেসিকগুলো কি কি এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন তোমাদেরকে আজকে আমি সলভ করে দেখাবো। তো দেখো, অজৈব রসায়নের অধ্যায় 4-এর নাম হচ্ছে অম্ল ও ক্ষারক সমূহ। এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং মজার ব্যাপার হচ্ছে এই অধ্যায়টি তুলনামূলকভাবে অন্যান্য অধ্যায়ের চাইতে সহজ। তো এই অম্ল ক্ষারক সমূহ থেকে মূলত আমাদের যেই ধরনের কোশ্চেন আসবে তার মধ্যে প্রথম দুইটি কোশ্চেন হচ্ছে উদাহরণ সহ অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষার ব্যাখ্যা করো, এবং এরপরে আমাদের আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী অম্ল। এই দুটো প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে ঘুরে ফিরে বারবার আসে। তো আমরা এই প্রশ্ন দুইটি আজকে সহজে সলভ করার চেষ্টা করব। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু উত্তর দেওয়াই থাকে, তবুও আমরা এখানে যেভাবে নোট করেছি সেভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার ক্ষয়ের জন্য আসুক বা গয়ের জন্য আসুক, দেখবে যে তুমি ফুল মার্কস পাওয়ার একটা চান্স থাকবে। তো এখানে মূলত উদাহরণ সহ অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারের ব্যাখ্যাটা, এই প্রশ্নটা মূলত ক্ষয়ের জন্য আসে। তো তোমরা যারা ক্ষয়ের জন্য অ্যান্সার গুলো করো সেখানে কিন্তু খুবই কম নাম্বার থাকে, 3 থাকে, আবার কোথাও 4 থাকে। তো এই 3-এর জন্য তোমাদের বেশি বড় দেওয়ার দরকার নাই। এখানে আমি যতটুকু কথা দিয়েছি ততটুকু কথা দিলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তবে তোমার যদি ইচ্ছে থাকে যে তুমি আরো কিছু অ্যাড করবা, আরো কিছু উদাহরণ তুমি অ্যাড করবা, তাহলে করতেই পারো, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমেই দেখবো অনুবন্ধী অম্ল জিনিসটা কি আর অনুবন্ধী ক্ষারক জিনিসটা কি। তো তার আগে তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগে পড়ছো তোমাদের জন্য কিন্তু আমাদের দুইটি পেইড ব্যাচ রয়েছে, একটি হচ্ছে জৈব রসায়ন 1 আর একটি হচ্ছে ভৌত রসায়ন 1। তোমরা যারা পেইড ব্যাচে জয়েন করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো। আমাদের ফেসবুক পেজে তোমরা পরীক্ষার আগে বেশ কিছু দিক নির্দেশনা পাবা, এবং সাথে সাথে তোমরা মেজর রসায়ন বিভাগের সকল সাবজেক্টের সাজেশন ফ্রিতে পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে। তাই তোমাদেরকে অনুরোধ করবো তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে জয়েন করে ফেলো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। এবং আজকে যে ক্লাসটি নিচ্ছি এই ক্লাসটির হ্যান্ড নোট যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি তুমি ফলো করতে পারো। তো চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটি ছিল উদাহরণ সহ অনুবন্ধী অম্ল ও ক্ষারক। দেখো, আমি যদি তোমাদের বলি যে আমরা নর্মালি অম্ল কি জানি, দেখো তো অম্ল বা অ্যাসিড এই কথাটার অর্থ আসলে কি। অম্ল কথাটার অর্থ হচ্ছে যারা, সহজ ভাষায় বলতে গেলে কি করবে, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দিবে, যারা কি করে জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, তাই না? আর একইভাবে আমরা ক্ষারক কাকে বলি বা ক্ষার কাকে বলি, সেটা তারা কি করবে, জলীয় দ্রবণে একইভাবে জলীয় দ্রবণে কি করবে, OH- আয়ন দান করবে। এইটা একটা বেসিক কথা অম্ল আর ক্ষারের, ঠিক আছে? এটা একটা বেসিক কথা যে যারা জলীয় দ্রবণে H+ দান করে তারা অম্ল, আর যারা OH- আয়ন দান করে তারা কি, ক্ষার। তো এই জলীয় দ্রবণ ছাড়াও বেশ কিছু পদ্ধতি কিন্তু আছে, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কিন্তু অম্ল, আবার যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কিন্তু ক্ষার। এই বিষয়গুলো কিন্তু আছে। তো তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের অধ্যায়ের একটু বেসিক তোমাদের আমি জানিয়ে দিই। যেহেতু অম্ল আর ক্ষারক নিয়ে বলছে, তোমরা মূল বইটা ভালোভাবে রিডিং করবা। মূল বইটা যদি ভালোভাবে রিডিং করো তাহলে তোমরা বুঝতে পারবা যে অম্ল ক্ষারক নিয়ে 4টা না 5টা মতবাদ আছে তোমাদের বইয়ের মধ্যে। এই মতবাদগুলো তোমরা জাস্ট একটু পড়ে রাখবা, যদিও সবগুলো মতবাদ নিয়ে কোশ্চেন আসে না। তো মূলত যে কয়েকটা মতবাদ নিয়ে বেশি বেশি কোশ্চেন আসে সেগুলো আমরা প্রশ্নের মধ্যে অ্যাড করার চেষ্টা করেছি। তবে তুমি যদি বেশি ভালোভাবে রিডিং পড়ো তাহলে যে জিনিসগুলো তুমি জেনে রাখবা সেই জিনিসগুলো তোমার ভাইভাতে, অথবা বলা যায় তুমি যখন অনার্সটা কমপ্লিট করে চাকরিতে যাবা সেই ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ওকে, তো দেখো অনুবন্ধী অম্লটা আমরা আসি। তো আমরা তো একটু আগেই দেখলাম অম্ল কোনটা ক্ষারক কোনটা, তাই না? তো এখন অনুবন্ধী অম্ল আসলে জিনিসটা কি। এটা অম্ল যখন কথাটা আসবে, অনুবন্ধী অম্ল কথাটা যখন আসবে তখন তোমার বুঝতে হবে যে এটা সম্পর্ক ক্ষারকের সাথে। ওকে, যখনই অনুবন্ধী অম্ল আসবে তখনই সম্পর্কটা হবে কোনো ক্ষারকের সাথে। তো কোনো ক্ষারকের একটি প্রোটন সংযোগের কারণে যে অম্লের সৃষ্টি হয় তাকে কিন্তু ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। একটু আগে আমরা দেখলাম কি, যে একটা অ্যাসিড কি করতেছে, জলীয় দ্রবণে H+ দান করতেছে। এই H+টা কি, একটা প্রোটন। ওকে, তো এখন কোনো ক্ষারকে
তো ক্ষারক কি করে, প্রোটন দান করে নাকি গ্রহণ করে? ক্ষারকের কাজ কিন্তু OH মাইনাস আয়ন দান করা, তাই না? তো সে যদি কি করে একটা H প্লাস আয়ন গ্রহণ করে ফেলে, মানে হচ্ছে একটা প্রোটনের সাথে সংযোগ ঘটায় ফেলে, তখন কি হয়, ক্ষারক থেকে একটা অম্লের সৃষ্টি হয়, এবং সেটাকে আমরা বলতেছি সেই ক্ষারকের অনুবন্ধী অম্ল। ঠিক আছে, মানে উল্টা কাজটা ঘটলো। তো আমরা দেখি একটা উদাহরণ দেখি, যেমন সালফিউরিক অ্যাসিড কি একটা অম্ল, এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে কি HSO4, এবং অপরদিকে আমরা দেখবো যে সালফিউরিক অ্যাসিডটা আসলে কিভাবে আসলো। এই সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে HSO4, এবং অপরদিকে HSO4 মাইনাসের ক্ষারকের অনুবন্ধী অম্ল কি H2SO4। কারণ এই যে এটা যে ছিল, এটা যে একটা যে ক্ষারক ছিল, এই ক্ষারকের সাথে যখন আমরা একটা প্রোটনের সংযোজন ঘটালাম, অর্থাৎ একটা হাইড্রোজেনের সংযোজন ঘটালাম, তখন কিন্তু এটার HSO4 মাইনাস নাই, এটা হয়ে গেছে এখন অ্যাসিড, অর্থাৎ H2SO4। তো দেখছো আমাদের শর্ত কিন্তু মিলে গেল, যে প্রোটন সংযোগের কারণে অম্লের সৃষ্টি হয়ে গেল না। তাই আমরা বলতে পারি যে ক্ষারকের অনুবন্ধী অম্ল হচ্ছে কি H2SO4। আবার OH মাইনাস আয়ন ক্ষারকের অনুবন্ধী অম্ল হচ্ছে কি H2O, ওই একই কথা। ঠিক আছে, তো অম্ল H2O এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে কি OH মাইনাস। এবার আসি আমরা অনুবন্ধী ক্ষারকের সংজ্ঞাটা বেশ ছোট, সেটা হচ্ছে কি ওই একই কথা, কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারকটা উৎপন্ন হবে তাকে আমরা ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলবো। অর্থাৎ তুমি একটা অ্যাসিড চিন্তা করতেছো, সেই অ্যাসিড থেকে তুমি যদি একটা হাইড্রোজেন অপসারণ করে দাও, তাহলে যেটা তৈরি হবে সেটা কি এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আর সেটার সাথে তুমি যদি ক্ষারকটার সাথে যদি তুমি কি করো, একটা হাইড্রোজেন যুক্ত করে দাও, অথবা একটা H প্লাস যুক্ত করে দাও, অথবা একটা প্রোটন যুক্ত করে দাও, তাহলে সেটা হয়ে যাবে কি সেই ক্ষারকের অনুবন্ধী অম্ল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সহজ প্রশ্নটি। এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, সেটি হচ্ছে কি HF ও HI এর মধ্যে কোনটি অধিক শক্তিশালী অম্ল? দেখো হাইড্রোজেন ফ্লোরাইড আছে, এখানে হাইড্রোজেন আয়োডাইড আছে, এই দুইটার মধ্যে কোনটা অধিক শক্তিশালী আমরা কিভাবে বুঝবো? এবং এই প্রশ্ন কিন্তু বারবার তোমাদের কাছে আসে, তাই আমি বলবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। দেখো আলোচনায় যাচ্ছি। জলীয় দ্রবণে হাইড্রোজেন ফ্লোরাইড ও হাইড্রোজেন আয়োডাইড অম্ল ধর্মের তীব্রতা এর বন্ধন, বিয়োজন, এনথালপি এবং তাদের বিয়োজন ধ্রুবকের মানের উপর নির্ভরশীল। অর্থাৎ এই যে HF, এই যে আমাদের যে HF ও HI, এটার আমরা তীব্রতা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই যে দেখো লেখাই আছে বন্ধন, বিয়োজন, এনথালপি। তাহলে এইগুলোর তীব্রতা কিসের উপর ডিপেন্ড করবে? তীব্রতা ডিপেন্ড করবে হচ্ছে বন্ধন, বিয়োজন, এনথালপি। ওকে, বিয়োজন মানটা ভুল হয়েছে, এনথালপি, এইটার উপর হচ্ছে তীব্রতা ডিপেন্ড করতেছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে তাদের বিয়োজন ধ্রুবকের মানের উপরও নির্ভরশীল আছে। বিয়োজন ধ্রুবকটাকে আমরা কি ধরি? কে ধরে নিই না, এই কে এর উপরও কি তারা নির্ভরশীল। ওকে, তো এখন বন্ধন, বিয়োজন, এনথালপি এবং অ্যাসিড বিয়োজন ধ্রুবক pKa এর মান যত কম হবে, ওই অ্যাসিডের জলীয় দ্রবণের প্রোটন প্রদান ক্ষমতা তত বাড়বে। অর্থাৎ pKa এর মানটা এই দুইটার মধ্যে যার সবচেয়ে কম, তার কি সে কি তত বেশি তীব্র অ্যাসিড, অর্থাৎ সে তত দ্রুত প্রোটন প্রদান ক্ষমতা থাকবে তার। তো এখন আমরা হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোজেন আয়োডাইডের অ্যাসিড বন্ধন এনথালপি ধ্রুবকের মানটা যদি চিন্তা করি, দেখো pKa এর মানটা, এই যে আমাদের যে HF আছে, এই HF এর জন্য pK এর মানটা কত আসবে? +13। ওকে, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এরকম আসবে PhD, এটা যে HF এর ক্ষেত্রে PhD আসবে কত? +5600। আর হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কত? +300। এবং আমরা এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে pK। এই যে PhDটা কি? PhD হচ্ছে বন্ধন, বিয়োজন, এনথালপি। এই যে বন্ধন, বিয়োজন, এনথালপির মান হচ্ছে ওর বেশি ওর কম। আর আমরা যদি এই যে pK এর মানটাও চিন্তা করি, এই যে ওর এই হাইড্রোজেন ফ্লোরাইডের বেশি, হাইড্রোজেন আয়োডাইডের হচ্ছে কম। তো HF ও HI এর বন্ধন, এনথালপি ও বিয়োজন ধ্রুবক pK এর মান হতে বোঝা যাচ্ছে যে কি হাইড্রোজেন ফ্লোরাইড ও হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড সমূহের মধ্যে হাইড্রোজেন আয়োডাইড হলো কি তীব্রতর অ্যাসিড। কারণ কি? কারণ ওর হচ্ছে বন্ধন, এনথালপির মান বা বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে কম। এই বিয়োজন ধ্রুবকের মান যার কম সে তত তীব্র অ্যাসিড, আর যার বিয়োজন তোমার হচ্ছে বিয়োজন ধ্রুবকের মান বা বিয়োজন বন্ধন এনথালপির মান যার বেশি, সে হচ্ছে কি তত দুর্বল অ্যাসিড। তো ওর যেহেতু দুইটার মানই বেশি, তাই হচ্ছে কি ও দুর্বল অ্যাসিড, মানে হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে দুর্বল অ্যাসিড। আর হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে আমরা দেখছি যে এই দুইটার মানই হচ্ছে কি এটার তুলনায় কম, তাই আমরা বলতে পারি হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে কি তোমার সবল বা তীব্রতর অ্যাসিড। আশা করি আজকে যে দুইটা প্রশ্ন তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা দুইটা প্রশ্ন ভালোভাবে বুঝেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং রেগুলার এই ধরনের ক্লাসগুলো পেতে হলে অবশ্যই তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।